Assalamu alaikum. Today we are going to discuss about how to study pathology. তো আমাদের থার্ড প্রফে তিনটা বড় বড় সাবজেক্ট আছে। তো একটা হচ্ছে প্যাথোলজি, আরেকটা হচ্ছে ফার্মাকোলজি, আরেকটা হচ্ছে মাইক্রোবায়োলজি। তো প্রত্যেকটা সাবজেক্টে আসলে ইন্ট্রোডাকশন বলতে কি বোঝানো হয় যে সাবজেক্টে আমরা কি বই পড়বো এবং ওই বইগুলো কিভাবে পড়া যায় এটাই বোঝায়। তো আমি আসলে ইন্ট্রোডাকশনটা শুরু করতে চাচ্ছি যে প্যাথোলজিতে আসলে কি পড়ানো হবে এবং ওইটাকে তারপরে আমরা কিভাবে ইফেক্টিভলি পড়তে পারবো এইভাবে, ঠিক আছে? তো আমরা যদি শুরু করি যে প্যাথোলজিকে আমরা কিভাবে পড়বো এটাকে যদি শুরু করতে চাই, তো আগে আমাদের জানতে হবে যে প্যাথোলজিতে কি কি আছে। আমাদের যে পুরো থার্ড প্রফে প্যাথোলজিতে যা যা পড়ানো হবে এই প্যাথোলজির ভিতরে কি কি আছে তোমরা দেখো। তো প্রথম প্যাথোলজিকে মানে পুরো প্যাথোলজিকে চারটা ব্রড অংশে ভাগ করা হবে। একটা হচ্ছে জেনারেল প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি। 2 নম্বরে ভাগ করা হবে হেমাটোলজি। 3 নম্বরে হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি। 4 নম্বরে হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। ঠিক আছে? তো প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমি একটু একটু করে বলবো, তারপরে কিভাবে পড়া যায় এটা নিয়ে বলবো। তো প্রথমে হচ্ছে কি জেনারেল প্যাথোলজি। নর্মালি প্যাথোলজি আসলে কি, প্যাথোলজি শব্দটা আসছে প্যাথোস থেকে এবং লগোস থেকে। প্যাথোস মানে সাফারিংস বা ডিজিজ, আর লগোস মানে স্টাডি অর নলেজ। তাহলে স্টাডি অফ সাফারিংস অর স্টাডি অফ ডিজিজ, অর্থাৎ যেখানে আমরা ডিজিজ নিয়ে পড়বো তাকেই আমরা কি বলবো, প্যাথোলজি বলবো। এখন দেখো যে প্যাথোলজি অ্যাকচুয়ালি কি, যে আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম কি ফিজিওলজি, তাই না? আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম ফিজিওলজি। আমাদের বডিতে যে নর্মাল যে প্রসেসটা এটাকে আমরা বলি নর্মাল ফিজিওলজি। এই নর্মাল প্রসেসটা যখন অল্টার্ড হয়ে যাবে তখন সেটা কি হবে, প্যাথোলজি হবে। অর্থাৎ আমাদের নর্মাল যে প্রসেস আছে, প্রসেসটা যখন অল্টারেশন হয় তখন কি হয়, ডিজিজ তৈরি করে। তো ওই ডিজিজ নিয়ে আমরা কি করব, প্যাথোলজিতে পড়বো। তাহলে যে কোনো ডিজিজ পড়তে হইলে আমাদের কি কি করতে হবে, যে ওই ডিজিজের অ্যাসোসিয়েশনে কিছু আমাদের নর্মাল ফিজিওলজি আছে। তো নর্মাল ফিজিওলজি ভালো করে পড়লে আমাদের প্যাথোলজিটাকে আমরা ইজিলি বুঝতে পারবো। এই জন্য আমাদের প্যাথোলজির যে মূল বইগুলো আছে, বইয়ের শুরুতে কি আছে, ফিজিওলজি নিয়ে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে। তো যারা ফিজিওলজি ভালো করে পড়েছে তাদের জন্য ইজি হবে, এবং ফিজিওলজি যেহেতু অনেকদিন আগে পড়া হয় তো সবচেয়ে ভালো হয় যে ওই প্যাথোলজির কোরেসপন্ডিং চ্যাপ্টারটা পড়ার সময় কোরেসপন্ডিং ফিজিওলজির অংশটা পড়ে নেয়। এটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে, ঠিক আছে, প্যাথোলজি বুঝার। যে আমাদের ফিজিওলজিটা খুব ইম্পর্টেন্ট, এবং ফার্স্ট ইয়ারে আমার মনে হয় যে ফিজিওলজি ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ ফার্মাকোলজি, ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ মাইক্রোবায়োলজি। যত সাবজেক্টগুলো আছে তার ভিতরে ফিজিওলজি সব জায়গায় লাগে। অ্যানাটমি পরবর্তীতে সার্জারিতে লাগে, হ্যাঁ, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি লাগবেই। আচ্ছা, তো এই যে জেনারেল প্যাথোলজি আসলে কি, আমি খুব শর্টকাটে বলবো। জেনারেল প্যাথোলজি আসলে কি, যে আমাদের বডিতে, আমি এখানে একটা উদাহরণ নিয়ে নিতে চাচ্ছি, যে আমাদের এখানে আমি কি বলবো, আচ্ছা তোমরা একটা উদাহরণের নাম বলো, যে কোনো একটা ডিজিজের নাম বলো, আমি সেই অনুসারে আগাবো। বলো যেমন ডিপথেরিয়া। আচ্ছা ঠিক আছে, ডিপথেরিয়া, ঠিক আছে। আচ্ছা ডিপথেরিয়া, আচ্ছা ডিপথেরিয়া হচ্ছে কি, এটা একটা ডিজিজ যেটা কি দ্বারা হয়, করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া দ্বারা। তো করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি আমাদের কি করে, সোর থ্রোট করে। অর্থাৎ আমাদের সোর থ্রোট অনেক জায়গায় হতে পারে। তোমরা কি জানো যে করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া আমাদের কি স্কিনেও ইনফেকশন করতে পারে। ইভেন আমাদের ভ্যাজাইনা, আমাদের মাসল, আমাদের নেজাল মিউকোজা, হ্যাঁ, এই সব জায়গাতেও আমাদের ইনফেকশন করতে পারে। নর্মালি আমরা মনে করি কি ডিপথেরিয়া মানে কি, যে আমাদের সোর থ্রোট, কিন্তু আসলে সোর থ্রোট ছাড়াও অন্য কিছু অনেক জায়গায় করতে পারে। তো নর্মাল কথা হচ্ছে এই যে ডিপথেরিয়াটা, এই যে ডিজিজটা করছে, এই ডিজিজটা কিভাবে করছে, এর প্যাথোজেনেসিসটা কি, ওই প্যাথোজেনেসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্যাথোলজি। যদিও এই যে আমরা যে ডিপথেরিয়া পড়বো, করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, এই করেনি ব্যাকটেরিয়াম গ্রুপের আরো অনেক ব্যাকটেরিয়া আছে। এই প্রত্যেকটা ব্যাকটেরিয়া, এদের কি স্ট্রাকচার, এদের কি নর্মাল হ্যাবিটাট, হ্যাঁ, তারপর করেনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াকে কিভাবে আমরা ল্যাবে আইডেন্টিফিকেশন করব, এগুলো ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাইক্রোবায়োলজি। কিন্তু এখানেও কি আছে, প্যাথোজেনেসিস আছে। ওই প্যাথোজেনেসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্যাথোলজি। আচ্ছা তোমাদেরকে যদি সহজ কথায় বলতে চাই, ডিপথেরিয়া হলে কি হবে, আমাদের সোর থ্রোট হবে, মানে মুখে ঘা হবে। সহজ কথা, মুখে ঘা, এটা মুখে কোন রিজিয়নে হয় সবচেয়ে বেশি, আমাদের যে ফলসিয়াল রিজিয়ন আছে। ফলসেস মানে কি জানো, যে আমাদের এই যে টাঙ্গের যে বেজ অফ দ্য টাঙ্ক আছে এবং পিছনে কি আছে, ফ্যারিংস আছে, ওরোফ্যারিংস। এই বেজ অফ দ্য টাঙ্কস এবং ফ্যারিংসের মাঝখানের যে অংশ, অর্থাৎ জিহ্বার গোড়ার আশেপাশের যে অংশ, এই জায়গাগুলোতে বেশি হয়।
তো ওখানে যে আমাদের ইনফেকশনটা হয়, ওই ইনফেকশনটা হলে তোমাদেরকে আমি বলি, ওই ইনফেকশনটা হলে আমাদের মুখে কি আছে, আমাদের মুখে আছে মিউকোজাল এপিথেলিয়াম। হ্যাঁ, আমাদের মুখে আছে মিউকোজাল এপিথেলিয়াম। তো কলিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, এটা এই ব্যাকটেরিয়াটা দেখতে, এটাকে আমরা বলি ক্লেভ লোফলার ব্যাসিলা। এই ব্যাকটেরিয়াটা দেখতে একদম এইরকম, ঠিক আছে? এর মাথায় একরকম গ্রানিউল থাকে, বডিতে একরকম গ্রানিউল থাকে। বডিতে হচ্ছে গ্রিন গ্রানিউল থাকে আর মাথায় হচ্ছে ব্ল্যাক গ্রানিউল থাকে, ঠিক আছে? এটাকে আমরা বলি ভলিউটিন গ্রানিউল। আচ্ছা, এখন সহজ কথা যে কি, এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়া আমাদের মিউকোজাল এপিথেলিয়ামকে এফেক্ট করবে। এফেক্ট করলে সহজ কথায় যদি বলি যে এখানে কি হবে, আলটিমেটলি মিউকোজাল এপিথেলিয়াল সেলের প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিশন করে দিবে। তো প্রোটিন যদি সিনথেসিস না হয়, আমাদের একটা সেল ঠিকমতো কাজ করতে পারবে না। কাজ না করতে পারলে কি হবে, সেলটা মারা যাবে। ওই মারা গেলে এখানে কি হয়, যে অ্যাকচুয়ালি নেক্রোসিস হয়। তোমাদের যাদের ডিপথেরিয়া হয়েছে, তোমরা যদি শোনো, তো ডিপথেরিয়ার এখানে দেখবে যে একটা সিউডো মেমব্রেন তৈরি হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি ডিপথেরিয়াল প্যাচ, ঠিক আছে? ওই ডিপথেরিয়াল প্যাচটা এই নেক্রোটিক ম্যাটেরিয়াল, সিউডো মেমব্রেন, কলিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, হ্যাঁ, এই অনেক কিছু দিয়ে তৈরি হয়। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে নেক্রোসিস হচ্ছে। এই নেক্রোসিসটা অ্যাসোসিয়েটেড উইথ জেনারেল প্যাথোলজি। এবার নেক্রোসিসটাকে আমি একটু বলি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো নেক্রোসিসটা কি, দেখো যে আমাদের একটা নরমাল সেল আছে, ঠিক আছে? আপনি চলুন চলুন। ভিডিও কি হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমাদের মামা আমি আসতেছি, কই আছেন আপনি? একটা নরমাল সেল আছে, ঠিক আছে? এই নরমাল সেলটা কি হতে পারে, এই নরমাল সেলটাকে আমরা হচ্ছে যদি স্টিমুলাই দিই, হ্যাঁ, বিভিন্ন কারণে আমরা স্টিমুলাই দিতে পারি, এই নরমাল সেলটা কি হয়ে যেতে পারে, বড় হয়ে যাইতে পারে। এই নরমাল সেলটায় যদি পুষ্টির অভাব হয়, তাহলে কি হবে, সেলটা ছোট হয়ে যেতে পারে। আবার আমরা স্টিমুলাই এত বেশি বেশি পরিমাণে দিলাম যে কি হবে, সেলটা মারা যাইতে পারে, যাইতে পারে না, ঠিক আছে? তো এই যে দেখো, সেলটা যে বড় হয়ে গেল, এটাকে আমরা বলি হাইপারট্রফি। সেলটা যে ছোট হয়ে গেল, এটাকে আমরা বলি অ্যাট্রফি। তো এই রকম সেলটা যে মারা যাচ্ছে, মারা যাবার আমাদের বডিতে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে নেক্রোসিস আর আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস আর আরেকটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। যদিও এটার উচ্চারণ অ্যাপোপ্টোসিসের মতো, কিন্তু উচ্চারণ করতে গেলে ফনেটিক্যালি আমরা বলবো অ্যাপোটোসিস, এই পিটা সাইলেন্ট থাকে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি মূল কথাটা কি, যে এখানে আমাদের এই যে একটা ইভেন্ট যে হচ্ছে, যে কলিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া অ্যাকচুয়ালি কি করছে, আমাদের একটা প্যাচ তৈরি হচ্ছে। ওই প্যাচটা নেক্রোসিসের কারণে হচ্ছে। আর নেক্রোসিস হচ্ছে আমাদের সেল দুই রকম ভাবে মারা যেতে পারে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। নেক্রোসিসটা কি, নেক্রোসিসকে বলা হয় সুইসাইড অফ সেল। সুইসাইড অফ সেল মানে কি, একটা মানুষ কখন সুইসাইড করে, সরি, নেক্রোসিসটাকে বলা হয় মার্ডার। নেক্রোসিসটাকে বলা হয় মার্ডার। আর হচ্ছে আমাদের যে অ্যাপোপ্টোসিস আছে, এটাকে বলা হয় সুইসাইড, ঠিক আছে? মার্ডার মানে কি, একটা মানুষকে কখন মার্ডার করে, যখন দেখবো যে গলা টলা এইভাবে কেটে কেটে দিচ্ছে। তার মানে কি, যে আমাদের বডিতে যখন ইনজুরিয়াস এজেন্ট স্টিমুলাই আসে, ইনজুরিয়াস এজেন্ট ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে রেডিয়েশন, থার্মাল ইনজুরি, যে কোনো কারণে আমাদের বডি ইনজুরি হলে কি হয়, যে ওখানে এই প্রক্রিয়ার মাধ্যমে সেলটা মারা যাবে, যেটাকে আমরা বলছি নেক্রোসিস। আর যদি মনে করো যে আমাদের বডিতে কোনো কারণবশত একটা জিনিসের ইউজ হয়ে গিয়েছে, তখন আমাদের বডিতে একটা জিনিস লাগছে না, তখন আমাদের বডি কি করবে, আমাদের বডিতে কিছু এনজাইম আছে, এনজাইম এবং কিছু প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে ওই সেলটাকে মেরে ফেলবে, এবং ওইটাকেই আমরা বলবো যে অ্যাপোপ্টোসিস, সুইসাইড। হ্যাঁ, এটা কেমন, আমি তোমাদেরকে উদাহরণ দিই, যে যে সকল মহিলা অনেক বয়স্ক হয়ে যায়, তাদের দেখবে ব্রেস্টটা ছোট হয়ে যায়। কারণ অনেক বড় বয়সে, 60 বছর পরে তার তো আর বাচ্চা হবে না। হ্যাঁ, তো যেহেতু তার বাচ্চা হবে না, তাহলে তার কি, তার ব্রেস্টের যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোর টিস্যুর তো কোনো দরকার নাই। তখন কি হবে, যে এইখানে আমাদের কিছু হবে, এখানে তোমার ফিজিওলজিক্যাল অ্যাপোপ্টোসিস হবে। আচ্ছা, এটা যদি একটু কঠিন উদাহরণ হয়ে যায়, তোমরা নর্মালি দেখো যে মেনস্ট্রুয়াল ব্লিডিং এর সময় আমাদের যে মেনস্ট্রুয়াল এপিথেলিয়াম শেড হচ্ছে, এটাও একটা অ্যাপোপ্টোসিসের উদাহরণ। কারণ কি, যে একটা নির্দিষ্ট সময় পরে আমাদের হরমোনাল স্টিমুলেশনের কারণে ওই মিউকোজাল এপিথেলিয়াল সেলগুলো আমাদের লাগে না। তোমরা দেখো যে যদি এইরকম ভাবে গ্রো হইতেই থাকতো তাহলে কি হতো, আমাদের ইউটেরাসটা ব্লক হয়ে যেত। আলটিমেটলি যে ওখানে স্পার্ম যাবে, যেতেই পারতো না, তাহলে ওটা আমাদের জন্য খারাপ। তো ওই সকল ক্ষেত্রে আমাদের বডি ওই সেলগুলোকে মেরে ফেলে। তার মানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই যে আমাদের যে কলিনিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া যে ডিজিজটা করলো, ওই ডিজিজটার এক আসল মেকানিজম কিন্তু নেক্রোসিস। এবং এই নেক্রোসিসটা ওখানে আমরা জাস্ট মাইক্রোবায়োলজিতে এই মেকানিজম পড়ার সময় এখানে পড়বো যে এখানে নেক্রোসিস হয়। কিন্তু এই নেক্রোসিসটা আসলে কি, নেক্রোসিসে তোমার নেক্রোসিস অনেক রকম ভাবে হয়, অটোলাইসিস হয়, হেটারোলাইসিস হয়, অর্থাৎ আমাদের বডির এনজাইমগুলো দিয়ে একটা সেলকে মেরে ফেলতে পারে। ভাইরাস, ব্যাকটেরিয়ার যে এনজাইম আছে, ওইগুলা এসে সেলকে মেরে ফেলতে পারে। তো এই টোটাল যে নেক্রোসিসের যে বিষয়টা, এটা আমরা কোথায় করবো, জেনারেল প্যাথোলজিতে। তার মানে জেনারেল প্যাথোলজি হচ্ছে
মানে কি বলবো, সহজ কথায় বলতে মাদার অফ প্যাথোলজি। হ্যাঁ, অর্থাৎ তুমি যেই ডিজিজই পড়ো না কেন পরবর্তীতে, ওই ডিজিজে তোমার হচ্ছে জেনারেল প্যাথোলজির টার্ম আসবে। হয়তো বা তোমার এই যে সেল বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, সেল মারা যাচ্ছে, অথবা এখানে ইনফ্লামেশন হচ্ছে, অথবা জেনেটিক কোনো চেঞ্জ হচ্ছে, অথবা টিস্যু রিপেয়ার হিলিং হচ্ছে, এই সব কিছু তোমার হচ্ছে জেনারেল প্যাথোলজির পার্ট। এবং জেনারেল প্যাথোলজিতে কি পড়ানো হয়, যে একটা নর্মাল সেল থেকে একটা সেল যে অ্যাবনর্মাল হলো, ঠিক আছে, অ্যাবনর্মাল হওয়ার পরে এখানে কি হতে পারে, ইনফ্লামেশন হতে পারে। ইনফ্লামেশন হলে আলটিমেটলি আমাদের কি হলো, টিস্যু ড্যামেজ হলো। তো টিস্যু ড্যামেজ হলে পরবর্তীতে কি হতে হবে, এখান থেকে রিপেয়ার হতে হবে, রিপেয়ার হিলিং। হ্যাঁ, তারপরে এখানে তোমার আরো কিছু প্যাথোলজি আছে, যেমন হচ্ছে এখানে পড়ানো হয় নিওপ্লাজম সম্পর্কে। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যে ক্যান্সার, যেটাকে সবচেয়ে ভয় পেয়ে আসতেছি, ওই নিওপ্লাজমের একদম বেসিক ইন্ট্রোডাকশন এখানে দেওয়া হয়, এবং এটা পরবর্তীতে সিস্টেমিক প্যাথোলজির সাথে খুবই কোরিলেটেড। ঠিক আছে, তারপরে এখানে কিছু জেনেটিক ডিসঅর্ডার। হ্যাঁ, তোমরা নর্মালি দেখো যে একটা ছেলে মেয়ে কার মতো হয়, তার বাবা মার মতো হয়, অথবা দাদা দাদির মতো হয়। তো নর্মালি একটা মানুষের কি রোগটা হবে, এটাও কিন্তু খুবই গ্রেটলি অ্যাসোসিয়েটেড উইথ আমাদের জেনেটিক ফ্যাক্টর। যেহেতু আমাদের তো ক্রোমোজোম আকাশ থেকে আসছে না, বাবা মার ক্রোমোজোম থেকে আসতেছে, তাহলে বাবা মা যদি হেলদি হয়, বাবা মার যদি রোগ না থাকে, তাহলে কি আমাদের ওই রোগটা হবে না। যেমন তোমাদেরকে আমি যদি বলি যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, হ্যাঁ, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হচ্ছে পজিটিভ ফ্যামিলি হিস্টোরি। অর্থাৎ ওই পরিবারের কারোর যদি ক্রনিক হার্ট ডিজিজ থাকে, তো ওই পরিবারের অন্যান্য সদস্যের এমআই হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তার মানে এই যে জেনেটিক ডিসঅর্ডারগুলো যে কিভাবে আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, এটাও আমরা পড়বো জেনারেল প্যাথোলজিতে। তাহলে সহজ কথায় যদি আমি বলতে চাই, একটা রোগ যেভাবেই হোক না কেন, ওইটার ইনিশিয়াল রোগটা যেভাবে শুরু হবে, এই টোটাল বিষয়টা আমরা কোথায় পড়বো বলো, জেনারেল প্যাথোলজিতে। ঠিক আছে, তাহলে জেনারেল প্যাথোলজি টার্মটা মানে মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো এখানে একটু ডিটেলস বলা সম্ভব না, প্রত্যেকটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে, প্রত্যেকটা টপিকে যে আমি বললাম অ্যাট্রফি, হাইপারট্রফি, ইনফ্লামেশন, রিপেয়ার, হ্যাঁ, নিওপ্লাসিয়া, সবগুলো নিয়ে ভিডিও করা আছে। তো ওখান থেকে তোমরা ডিটেলস দেখতে পারো, সুন্দর করে নোট করা আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি আমরা হেমাটোলজিতে যাই। হেমাটোলজি, হেমাটোলজি, হেমাটো মানে কি? হেমাটো মানে হেমাটো মানে তো বোঝা যাচ্ছে হিম, কিন্তু অ্যাকচুয়ালি আরবিসির ভিতরে আরবিসির একটাই কাজ হচ্ছে হিমকে ক্যারি করা। অর্থাৎ আরবিসি যে ব্যাগ কন্টেইনিং হিম বা হিমোগ্লোবিন। ঠিক আছে, তো এই অ্যাকচুয়ালি হেমা মানে এখানে কি বোঝায়, ব্লাড বোঝায়, ব্লাড। ঠিক আছে, মানে নরমালি আমাদের ব্লাডের ভিতরে সবচেয়ে বেশি কি থাকে, আরবিসি থাকে। তো হিম মানে আরবিসি, আরবিসি মানে ব্লাড। তো হেমাটোলজি, যদিও হিমলজি মানে নলেজ রিগার্ডিং টু হিম, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বোঝায় যে নলেজ রিগার্ডিং টু ব্লাড। অর্থাৎ আমাদের যে কোনো জায়গায় তোমরা দেখবে একটা পেশেন্ট যাচ্ছে, পেশেন্টকে আমরা কি করতে দিই, সিবিসি করতে দিই, উইথ ইএসআর করতে দিই, অথবা একটু জটিল কন্ডিশন হলে আমরা আবার এর সাথে পিবিএফও করতে দিই। ঠিক আছে, এছাড়া বোন ম্যারো অ্যাসপাইরেশন করতে দিই, আরো যে সকল টেস্টগুলো আছে এগুলো করতে দিই। এগুলো কেন করতে দিই, মানে আমাদের বডিতে যে কোনো ইনফ্লামেশন বা যে কোনো কন্ডিশন হলে আমাদের বডিতে কি, আমাদের বডিতে পেঁচায় পেঁচায় কি আছে, প্রচুর ব্লাড ভেসেল আছে, প্রচুর ব্লাড ভেসেলের ভিতরে প্রচুর সেল আছে। এবং তোমরা কি জানো যে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম মানে কি, সিস্টেম অ্যাসোসিয়েটেড উইথ প্রোটেকশন। অর্থাৎ আমাদের যে প্রোটেকশন দিবে, আর ইমিউন সিস্টেমের সেলগুলো কি, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, মাস্ট সেল। তো এই সেলগুলো কোথায় থাকে, ব্লাড ভেসেলের ভিতরে থাকে। তাহলে আমাদের বডিতে প্রোটেকশন কখন লাগবে, যখন আমাদের বডিতে ইনজুরি হবে। এবং আমাদের বডিতে যখনই ইনজুরি হবে তখনই কি হবে, তাহলে প্রোটেক্টিভ সেলগুলো বেড়ে যাবে। অর্থাৎ এই সেলগুলোর কাউন্ট থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের বডিতে কোনো ইনফ্লামেশন হচ্ছে, আমাদের বডিতে কোনো সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারবো। তাহলে হেমাটোলজি খুবই ইম্পর্টেন্ট, এবং আমাদের রুটিন টেস্ট যেগুলো দেওয়া যায় সেগুলো অনেকটা অ্যাসোসিয়েটেড উইথ হেমাটোলজি। তাহলে হেমাটোলজিতে আমরা জেনারেল প্যাথোলজিতে কি পড়লাম, যে আমার এখানে আমি আরো সহজ উদাহরণ দিই, ডিপথেরিয়া যদি বুঝতে সমস্যা হয়, যে আমাদের এখানে কি হয়, আমাদের এখানে বয়েল বা ফারাঙ্কল হয়, মানে যেটাকে আমরা অ্যাবসেস বলি, বা সহজ কথায় বলতে আমরা কি বলবো, যে মুখের যে ব্রণ, এইটাই ধরি। তো ব্রণ হলে এখানে যে এখানে ব্রণের ভিতরে কি হয়, সাদা সাদা যে অংশটা দেখতে পাও, ওইটাকে আমরা বলি হচ্ছে কি, ওইটাকে আমরা বলি পাস। সরি, পাস মানে কি, নাথিং বাট ডেড ডাব্লিউবিসি, মেইনলি ডেড নিউট্রোফিল। হ্যাঁ, তো ওখানে কি হচ্ছে, যে আমাদের দেখো এই পাসটা যে তৈরি হচ্ছে, পাসটা কোথা থেকে তৈরি হচ্ছে, আমাদের স্কিনে যে স্কিন এপিথেলিয়াম আছে, এই এপিথেলিয়ামটা নেক্রোসিস হচ্ছে। তো ওই যে কিভাবে নেক্রোসিস হচ্ছে, কিভাবে সেলটা মারা যাচ্ছে, এটা আমরা শিখলাম জেনারেল প্যাথোলজিতে। এখন এখানে যে আমাদের অনেক, যদি মনে করো একটা না অনেকগুলো পাস হয়েছে, তাহলে এই অনেকগুলা এইখানে কেন পাস হয়েছে, তোমার এটা কোনো ইনফেকশাস অর্গানিজমের কারণে হতে পারে। তাহলে ওই ইনফেকশাস অর্গানিজমকে মারার জন্য কি লাগবে, তোমার ডাব্লিউবিসি লাগবে। তাহলে তোমার বোন ম্যারো কি করবে, ডাব্লিউবিসি কে অনেক বেশি পরিমাণে প্রোডাকশন করবে। তাহলে তোমার বডির পুরো পেরিফেরালে তুমি যদি ব্লাড নাও, তাহলে কি হবে, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যাবে। তাহলে ওই যে নেক্রোসিস হলো তোমার একটা, ওই নেক্রোসিসের কারণে কি হলো, সাথে সাথে কিন্তু তোমার এখানে কি
কি বেড়ে গেল, যে তোমার ডাব্লিউবিসিও বেড়ে গেল। তাহলে আমরা জেনারেল প্যাথোলজিতে এই সেলটা কিভাবে মারা যাচ্ছে এটা জানলাম। তারপরে এর সাথে অ্যাসোসিয়েশন কি হতে পারে, অ্যাসোসিয়েটেড হতে পারে ব্লাডটা কিভাবে অ্যাসোসিয়েটেড ওইটা জানলাম, ঠিক আছে। এরপরে দেখো যে আর দুইটা কি কি আছে, আর দুইটা হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি। এরপরে হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি, ঠিক আছে। তো এখন আমরা দেখলাম এই যে আমি যে নেক্রোসিসের উদাহরণটাই বলছি, এটাই বলি যেহেতু আগে বলা হয়েছে। তো নেক্রোসিস হলো, হ্যাঁ, এই নেক্রোসিসটা বডির বিভিন্ন জায়গায় হতে পারে। যেমন যদি আমাদের হচ্ছে এই যে ব্রনে যদি নেক্রোসিস হয়, ওটা যদি তোমার হচ্ছে অল্প জায়গা জুড়ে হয়, ওটাকে আমরা বলি বয়েল। অনেক জায়গা জুড়ে হলে সেটাকে আমরা বলি অ্যাবসেস, ঠিক আছে। তো এই রকম এই নেক্রোসিসটা বিভিন্ন জায়গায় হলে আমরা তাকে বিভিন্ন রকম নাম দিই। হ্যাঁ, এই নেক্রোসিসটা যদি আমাদের হার্টে হয়, এই নেক্রোসিসটা যদি আমাদের হার্টে হয়, তাহলে ওই নেক্রোসিসটাকে আমরা কি বলি, এই নেক্রোসিসটা যদি হার্টের কোনো টিস্যুতে হয়, ঠিক আছে। তো এই হার্টের এই যে টিস্যুতে নেক্রোসিস হচ্ছে, এটাকে আমরা কি বলি, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। অর্থাৎ হার্ট অ্যাটাকে কি হয়, যে আমাদের হার্টের একটা সেগমেন্ট নেক্রোসিস হয়, মারা যায়, ঠিক আছে। তাহলে দেখো যে আমরা নেক্রোসিস কিন্তু বডির বিভিন্ন জায়গায় হতে পারে। তো বিভিন্ন জায়গায় আমাদের একটা কমন কনসেপ্ট থাকবে, তারপর ওই কনসেপ্টটাকে আমরা স্পেসিফিক অর্গানে লাগাবো, ঠিক আছে। ওই যেমন হার্টে হলে এটাকে আমরা কি বলতেছি, যে তোমার হচ্ছে এমআই বলতেছি। তারপর আমাদের যে ডিপথেরিয়া, এখানেও কিন্তু নেক্রোসিস হচ্ছে। হ্যাঁ, এটা তাহলে কিসের ভিতরে চলে যাবে, এটা তো তাহলে তোমার কি হবে, এলিমেন্টারি ট্র্যাক্ট, যেহেতু মাউথ থেকে অ্যানাসের ভিতরে চলে যাবে। হ্যাঁ, তারপরে মনে করো যে তোমার হচ্ছে এটা হচ্ছে কি স্টোমাক, ঠিক আছে। স্টোমাকের মনে করো যে এখানে একটা আলসার হয়েছে। তোমরা জানো যে স্টোমাকের কোন এরিয়াতে সবচেয়ে বেশি আলসার হয়, স্টোমাকের সবচেয়ে বেশি আলসার হয় যে তোমার এই যে anterior part of the duodenum। তারপরে সেকেন্ড হয় এই যে তোমার হচ্ছে যে এই যে এন্ট্রাম আছে, এন্ট্রাম along the লেজার কার্ভেচার। আর থার্ড হচ্ছে সবচেয়ে বেশি হয় এই যে এখানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল জাংশনের এখানে। তো ধরলাম এখানে একটা আলসার হয়েছে, আলসার হলেও এখানে যে মিউকোজালটা শেডিংটা হচ্ছে, এটা নেক্রোসিসের কারণে। তাহলে এখানেও যে নেক্রোসিসটা হচ্ছে, এই নেক্রোসিসটাও অ্যাসোসিয়েটেড উইথ এই জেনারেল প্যাথোলজি। তাহলে জেনারেল প্যাথোলজিতে একটা পড়া, ওইটা যদি স্পেসিফিক সিস্টেমে হয়, তাহলে ওখানে আমরা পড়বো তোমার হচ্ছে সিভিএস পড়বো, রেসপিরেটরি সিস্টেম পড়বো, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম পড়বো, নার্ভাস সিস্টেম পড়বো। ওই স্পেসিফিক অর্গানের স্পেসিফিক ডিজিজ সম্পর্কে আমরা আইডিয়া নেব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখো যে 4 নম্বরে যেটা, সেটাকে আমরা কি বলি, ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজি, এই যে আমরা যে এই যে এইরকম বলতেছি যে নেক্রোসিস হচ্ছে, এমআই হচ্ছে, হ্যাঁ, এখন এইগুলা যে হচ্ছে, এইগুলো হলে আমরা কিভাবে একটা রোগকে ডায়াগনোসিস করতে পারবো, এটা ইম্পর্টেন্ট না। অর্থাৎ পরবর্তীতে যে আমাদের ক্লিনিক্যালি লাগবে রোগগুলা, এইগুলা অ্যাসোসিয়েটেড উইথ ক্লিনিক্যাল প্যাথোলজি, যে কিভাবে ডায়াগনোসিস করতে পারি। যেমন এমআই এর একটা পেশেন্ট আসলে আমরা তাকে কি করতে দিই, এমআই এর অনেকগুলো টেস্ট আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইসিজি করতে দেয়া আর একটা ট্রোপোনিন আই করতে দেয়া। হ্যাঁ, তো এই যে ট্রোপোনিন আই, এই ট্রোপোনিন আই একটা হচ্ছে কার্ডিয়াক এনজাইম। নরমালি কি হয় যে আমাদের ট্রোপোনিন আই একটা নির্দিষ্ট লেভেলে থাকে, কিন্তু এখানে কি হচ্ছে যে কার্ডিয়াক যে এপিথেলিয়াম সেল আছে, এই যেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল সেল, মায়োকার্ডিয়াল সেলের ভিতরে ট্রোপোনিন আইটা আছে, ঠিক আছে। তাহলে নরমালি সেলগুলো ড্যামেজ হচ্ছে না, তাহলে নরমাল হার্টে কি হচ্ছে, এই সেলটা একটা নরমাল লেভেলে আছে। কিন্তু মনে করে যে এইখানে যে টিস্যুগুলো মারা গেল, তাহলে এখানে অনেক এই সেলগুলোর ভিতর থেকে এই এনজাইমগুলো কি হবে, সেল মারা যাচ্ছে, সেল লাইসিস হচ্ছে, সেল মেমব্রেন দিয়ে এগুলো বের হয়ে যাবে। এগুলো যদি বের হয়ে যায়, ট্রোপোনিন আয়ের পরিমাণ বেড়ে যাবে। তাহলে একটা পেশেন্ট বুকে ব্যথা নিয়ে আসছে, তখন আমরা কি করব, এটা আমরা চিন্তা করবো এমআই, সেন্ট্রাল চেস্ট পেইন এবং খুবই ক্রুশিং চেস্ট পেইন, প্রচুর পরিমাণে প্রেশার দিচ্ছে। তাহলে তখন আমরা যদি ট্রোপোনিন আই করতে দিয়ে যদি অনেক বেশি দেখি, তাহলে এটা বুঝবো যে আমরা এমআইটা হচ্ছে, এমআইটা কিসের জন্য হচ্ছে, নেক্রোসিসের জন্য হচ্ছে। তাহলে এই নেক্রোসিসটা জেনারেল প্যাথোলজির পার্ট। এই নেক্রোসিসের কারণে আমাদের ব্লাডে কি চেঞ্জ হয়, ওটাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ হেমাটোলজি। এবং এই নেক্রোসিসের কারণে আমাদের হার্টে সমস্যা হবে, সেটাকে আমরা কি বলবো, সিস্টেম ওয়াইজ। এবং এইটার কারণে এটাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি, একটা বিভিন্ন ধরনের কেমিক্যাল টেস্ট আছে, ফিজিক্যাল টেস্ট হতে পারে, কেমিক্যাল টেস্ট হতে পারে, বায়োকেমিক্যাল টেস্ট হতে পারে, বিভিন্ন রকম টেস্ট আছে। হ্যাঁ, সেল অ্যানালাইসিস হতে পারে, এইরকম ভাবে যে কোনো ক্যান্সার সবকিছু ডায়াগনোসিস করা যায়। তো ওইটা সম্পর্কে আমাদের আইডিয়া দিবে হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। তো প্যাথোলজি সম্পর্কে কি মোটামুটি একটা আইডিয়া হয়েছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো প্যাথোলজি সম্পর্কে এইটাই হচ্ছে একদম বেসিক, যে প্যাথোলজিতে তোমাদের এইভাবে পড়ানো হবে। এখন কত মিনিট হচ্ছে ভিডিও? 19 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এত বলতে করা যায়। আচ্ছা, তাহলে শোনো যে প্যাথোলজিতে এখন আমরা কি কি বই পড়তে পারি। হ্যাঁ, প্যাথোলজিতে আচ্ছা যে কোনো জিনিস পড়তে হইলে আমরা কিভাবে পড়বো, যে কোনো জিনিস পড়তে হইলে আমরা একটা মূল বই থাকবে, মূল বইয়ের পাশাপাশি কি থাকবে, একটা মূল বইয়ের সামারাইজেশন ফর্ম থাকবে, ঠিক আছে। আর কি হবে, যে আমাদের যে কোনো জিনিস পড়তে হইলে সবচেয়ে বেসিক কথা, যে কোনো জিনিস পড়তে হইলে আগে আমাদের কি হতে হবে, যে দেখো একটা এই যে এটা হচ্ছে কি বই, এটা হচ্ছে মূল বই রবিনসের কিন্তু আরো পার্ট আছে, ঠিক আছে, এটা জাস্ট একটা পার্ট। হ্যাঁ, তো এত বড় যে বই, এত বড় বই তো আমরা একবারে পড়তে পারবো না, আর বইতে অনেক ডিটেলসে কথাগুলো থাকে, এই জিনিসগুলো তো আমরা প্রথমবার পড়ে বুঝবো না। তাহলে কি করতে হবে, যে যেই পার্সনটা
এইগুলো নিয়ে অনেক দিন ঘাটাঘাটি করছে এবং অনেক জানে, তার কাছ থেকে আগে জেনে নিতে হবে। নাই আমরা যদি মূল বই একা একা পড়তে যাই, ও পড়ে শেষই করতে পারবো না। তাহলে এইগুলো কে জানে? এইগুলো জানে আমাদের রেসপেক্টেড টিচার্স, স্যারসরা। ঠিক আছে, তাহলে কি করতে হবে? আমাদের স্যারদের লেকচার করতে হবে, স্যাররা জিনিসটাকে গোছাই দিবে। এখন আমরা যদি কলেজে থেকে পাবো এটা, আর এখন তো অনলাইনের যুগ, অনেক অনেক ভালো ভালো লেকচার আছে, সিনিয়রদের লেকচার আছে, অনেক অনেক লেকচার আছে। যে কোনো জায়গা থেকে আমরা কি করে নিব, যে একটা বিষয় সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়ে নেব। এই ভালো আইডিয়া নেওয়ার পরে আমাদের যখন আইডিয়া হয়ে যাবে, তখন আমরা মেইন বইটা পড়বো। তখন আমরা মেইন বুকটা কিভাবে পড়বো, যে যেই যেই অংশগুলো আমরা বুঝে নিলাম, ওই ওই মেইন বই থেকে ওই ওই অংশগুলো আমরা একটু ভালো করে পড়ে নেব, আর বাদ বাকি সবকিছুই পড়বো। কারণ মেইন বইটা একটা গল্পের বইয়ের মতো। তুমি যখন একটা গল্প পড়ো, মুভি দেখো, এটা তোমার মাথার ভিতরে গেঁথে যায় না? কেন গেঁথে যায়? কারণ ওখানে ডিটেলস ঘটনা থাকে। মেইন বইতেও একটা ডিটেলস ঘটনা থাকে। তাহলে আমরা মেইন বইটা প্রথমে পড়বো না, একটা সোর্স থেকে আগে জেনে নিব। সেটা হতে পারে ইউটিউব, সেটা হতে পারে আমাদের টিচারদের নোট, ঠিক আছে, লেকচার, তারপরে হতে পারে কোনো সিনিয়রের কাছ থেকে বুঝে নিতে পারো, ঠিক আছে। তো স্যার, তারপরে এখান থেকে কি হলো, তারপরে আমরা মেইন বুক পড়বো, এবং এরপরে কোশ্চেন পরীক্ষার আগের জন্য আমরা কি করবো, গাইড বুক পড়বো, দেখবো যে আমাদের কোন কোশ্চেনগুলো বেশি আসছে, ওই কোশ্চেনগুলোকে আমরা বেশি এফোর্ট দিব, ঠিক আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন প্যাথোলজির জন্য মেইন বুক কোনটা হতে পারে? প্যাথোলজির জন্য অনেকগুলো মেইন বুক আছে, তবে প্যাথোলজির বাইবেল বলা হয় রবিন্সকে। বাইবেল মানে কি? একটা ধর্মগ্রন্থ। তার মানে বোঝাচ্ছে এটার গুরুত্ব কত বেশি, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। তো তোমার প্যাথোলজির জন্য মেইন বই রবিন্স। রবিন্সের তোমরা যদি কোনো কিছু নাও পড়ো, আমার যেটা সাজেশন থাকবে, রবিন্সের ফিগারগুলো এত এত সুন্দর। হ্যাঁ, যদি এটা ফটোকপি বই, আমার কাছে অরিজিনালটাও ছিল, অরিজিনালটার ফিগার এত বেশি সুন্দর, ফিগার দেখলে তোমার মাথার ভিতরে পড়াটা ঢুকে যাবে। অর্থাৎ ফিগার মাস্ট দেখবা, আর যতটুকু পারো রবিন্স থেকে দেখে নিবা। এছাড়া আমাদের আরো বেশ কিছু বই আছে যেগুলো আমাদের স্যাররা পড়তে বলেন, যেমন এইটাও একটা বই, এই যে খালেক স্যারের বই, প্র্যাকটিক্যাল প্যাথোলজি, এখানে প্যাথোলজি মাইক্রোবায়োলজি দুইটাও আছে। এই বইটাও অনেক সামারাইজেশন ফর্মে খুব ভালো করে দেখা। এছাড়া প্যাথোলজির আরো কিছু বই আছে, এই যে এটা শামসুজ্জামান স্যারের বই, হ্যাঁ, এই বইটাও অনেক সুন্দর করে দেখা। এই বইয়ের ডেফিনিশন গুলা খুবই ইজিলি মনে রাখা যায় এবং খুবই গোছানো লেখা। আমার মনে হয় এই বইটাও তোমরা পড়তে পারো। আর পাশাপাশি এই যে আরো একটা বই আছে, আমি এই বইটা থেকেও কয়েকটা অধ্যায় পড়েছিলাম, এই বইটাও আমার কাছে ভালো লাগছে। এই বইটা হচ্ছে তাহমিনুর রহমান সজল স্যারের। এই যে তিনটা বই দেখালাম, এই তিনটা বই কিন্তু আমাদের বাংলাদেশি লেখকের প্যাথোলজি বই, ঠিক আছে। তো মেইন বই হচ্ছে রবিন্স, এটা ই করবা। কিন্তু অ্যাকচুয়ালি মেইন বই যে বললাম যে নিজে নিজে আগে পড়া যাবে না, আগে এক জায়গা থেকে দেখে নিতে হবে। দেখে নিয়ে দেন তুমি মেইন বুক পড়বা, আর পরে গাইড বুক দেখবা। গাইড বুক কে কোনটা পড়বে এটা ডিপেন্ডস করবে তোমার উপর। অনেক সিরিজের গাইড আছে, তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা কমফোর্টেবল, তুমি সেটা পড়বা। আমি সঙ্গত কারণে গাইডের নাম বলছি না, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন রকম গাইড পড়তে ভালোবাসে এবং লেখকরাও কষ্ট পাইতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে প্যাথোলজি, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।